লেখিকা মাধবী ভট্টাচার্যের ঐশ্বর্য। সবেমাত্র দুপুরে একটু ভাত ঘুম দেওয়ার প্ল্যান করছি, এমন সময় কর্কশ শব্দে বেল বেজে উঠেছে। কে এলো এই সময়ে? ভাত ঘুমের মেজাজটা চটকে যাবে মনে হতেই বিরক্ত হয়ে উঠলাম। অবশ্য এটাকে ভাত ঘুম না বলে খিচুড়ি ঘুমও বলা যায়। সকাল থেকে ঝমঝম বৃষ্টি, অফিস কামাই করে দিব্যি বাড়িতে বসেছিলাম। এমন দিনে কে ঘর থেকে বের হয়? দুপুরে মায়ের হাতের খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, ভর পেট খেয়ে সবে মাত্র বিছানায় গড়িয়েছি। তখনই সব আমেজ নষ্ট করে দিতে ঘরশত্রু বিভীষণের মতো বেলটা ঘ্যান ঘ্যান করে উঠেছে। মায়ের খোঁজে কেউ আসেনি নিশ্চয়ই, আমার খোঁজেই এসেছে। তবুও বিছানা আঁকড়ে পড়ে রইলাম। শুনতে পেলাম মা দরজা খুলে দিয়েছে। তারপরে মূর্তিমান আপদের মতো আধভেজা রজত হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে আমার ঘরে। উস্কো খুস্কো চুলে ওকে ঝোড়ো কাকের মতোই দেখাচ্ছিল। এসেই কথা নেই বার্তা নেই তাড়া দিতে শুরু করলো। এই ওঠ, আমার সঙ্গে চল, খুব দরকার। বিরক্তি চেপে উঠে বসলাম। এই ঝমঝমে বৃষ্টির মধ্যে কোথায় যাব? হয়েছে কি? তুই চল তো আগে, যেতে যেতে সব বলছি। আমার উপর রজতের বেশ একটা অধিকার বোধ রয়েছে। মনে করে আমি ওকে খুব ভালোবাসি, জানিও না ওকে করুণা করি আমি। করুণাকে যদিও ভালোবাসা ভেবে ভুল করে, আমার কি করার আছে? বন্ধুত্বের প্রবল অধিকার বোধে ও ভাবতেও পারছে না। এভাবে যখন তখন ডাকাডাকি করলে আমি বিরক্ত হতে পারি। উজবুকটাকে কোন অজুহাতে এখন ফেরাই? মনে মনে প্রমাদ গুনলাম। আমাদের সব বন্ধুদের মধ্যে রজতই হচ্ছে একমাত্র উড়নচণ্ডী। বাকিরা সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত। বউ নিয়ে দিব্যি সংসারও করছে। আমিও বেশ ভালো একটা চাকরি পেয়েছি, তাও বছর পেরিয়ে গেল। মা আর বাবা এর মধ্যে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আমার ইচ্ছা নেই এক্ষুনি বিয়ে করার। আসলে কোনো মেয়েকেই তেমন মনে ধরেনি আজ পর্যন্ত। রজতের কথা তো বলেই লাভ নেই। দিন রাত কি সব হিজিবিজি লেখালেখি করে সময় নষ্ট করে। খুচরো খাচরা দু একটা ম্যাগাজিনে নাকি ওর লেখা ছাপাও হয়েছে, ব্যাস এই পর্যন্তই। এর বাইরে লেখক হিসেবে কোনো পরিচিতি নেই ওর। অবশ্য এতে ওর কিছুই যায় আসে না। লিখেই নাকি ওর আনন্দ। কেউ ওকে চিনল কি চিনল না সেটা কোনো ব্যাপার না। বাবার একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, বাবা মারা গেছেন। সেই দোকানে বসে বটে রজত, তবে ব্যবসা ভালো চলে না। রজতের মনও নেই ব্যবসাতে। লেখালেখির ফাঁকে কয়েকজন ছেলে মেয়েকে বাংলা সাহিত্য পড়ায়। দোকান আর ছাত্র পড়ানো, এই দুয়ের আয়ে সংসার চলে ওদের। রজতকে মনে মনে করুণা করি আমি। বেচারা জীবনে কোনো কিছু করতে পারলো না। কি সব ছাইপাশ লিখে লিখে সময় পার করে দিচ্ছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কোনো দরকারই বোধহয় ওর নেই। এখন বেরোতে পারবো না রে, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। ওকে কাটাতে বললাম। বোকাটা উপেক্ষাও বোঝে না। দাঁত বের করে বলল, তুই না গেলে হবেই না ভাই, আজ আমার বিয়ে। এবারে চমকালাম। জানতাম ওর একটা প্রেমিকা রয়েছে। অনামিকা নামের মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি। রজতের প্রেমিকাকে দেখার কোনো আগ্রহ ছিল না আমার। কি করে এই মুহূর্তে বিয়ে করবি তুই? সে গেলেই দেখতে পাবি। তোকে সাক্ষী থাকতে হবে। তুই ছাড়া আর কে আমার ডাকে সাড়া দিত বল? অনিচ্ছা নিয়েও তৈরি হলাম। রজত ছাড়বে বলে তো মনে হচ্ছে না। একটু একটু কৌতূহল হচ্ছে আসলে। বৃষ্টির জন্য গাড়িটা বের করলাম। আরামে যাওয়া যাবে। যেতে যেতে শুনলাম অনামিকা নাকি পালিয়ে এসেছে বাড়ি ছেড়ে। ওর বিয়ে ঠিক করে ফেলেছিল বাড়ি থেকে। সেরকম কিছু ঘটার আগেই ও রজতের বউ হয়ে যেতে চায়। এক মন্দিরে আজ অনামিকাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছে রজত, আমি আর অনামিকার এক বান্ধবীর উপস্থিতিতে। রেজিস্ট্রি করবে পরে, নোটিশ দিয়ে রেখেছে। বিয়ে যে করছিস, সংসার করবি তো এবার মন দিয়ে? একটু ব্যঙ্গের স্বরেই বললাম। কি করি বলতো, এমন এক পাগলির পাল্লায় পড়েছি। কতবার বোঝালাম, বাবার পছন্দ করা ছেলেকে এই বিয়েটা করে ফেলো, ভালো থাকবে, মিছিমিছি আমার সঙ্গে জীবনটা জড়িও না। কিন্তু ওর ওই এক কথা, আমি ওকে ফিরিয়ে দিলে নাকি নিজেকে শেষ করে ফেলবে। কি জ্বালা বলতো। রজত যদিও এরকম বলছে, কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছে এক আনন্দের বিস্ফোরণ ঘটে গিয়েছে ওর মধ্যে। এমন ভালোবাসা পেলে
কার না আনন্দ হয়। কালী মন্দিরটার সামনে পৌঁছে গেলাম শেষ পর্যন্ত। ততক্ষণে বৃষ্টিটাও ধরে এসেছে। গাড়ি থেকে নামতেই একটা মেয়ে দৌড়ে এলো। এত দেরি করলে রজতদা? অনামিকা খুব টেনশন করছিল। আরে আমার এই বন্ধুটার বাড়ি একটু দূরে কিনা, তাই দেরি হয়ে গেল। মেয়েটা এক পলক তাকালো আমার দিকে, তারপরেই তাড়াহুড়ো করে মন্দিরের ভেতর ঢুকলো। পেছন পেছন আমরাও। মন্দিরের ভেতরে শাড়ি পরা যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই কি অনামিকা? রজত কাছে যেতেই মেয়েটা মুখ ফিরিয়ে তাকালো, চোখে মুখে বিরক্তির ছাপ। মেয়েটাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। রজতের প্রেমিকা হিসেবে এক শ্যামলা, রোগা, সাধারণ মেয়েকে কল্পনা করেছিলাম আমি, কিন্তু এই মেয়ে তো সেরকম নয়। বাদল দিনের বিষণ্ণ আলোতে চারপাশ মলিন। মলিন দিনের সমস্ত বিষণ্ণতা কাটিয়ে মন্দিরের ভেতরটা ঝকমক করছে মেয়েটার উপস্থিতিতে। এরকম একটা মেয়েই তো খুঁজছিলাম আমি এতদিন ধরে। বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বময়ী চেহারা। এই মেয়ে তো মোটেই সাধারণ নয়। এরকম একটা মেয়ে রজতের প্রেমে পড়ল কি করে? সূক্ষ্ম এক ঈর্ষার অনুভূতি চাড়িয়ে যাচ্ছিল আমার মনে। মনটা তেতো হয়ে যাচ্ছিল। রজতের সৌভাগ্য হজম হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল এটা ঠিক হলো না। রজত এই মেয়ের যোগ্য নয়। রজতের বিয়ের পর 2 মাস কেটে গেল। আমি প্রায় রজতের বাড়িতে যাই এখন সময় পেলেই, অবশ্যই অনামিকার আকর্ষণে, যদিও সেটা কাউকে বুঝতে দিই না। রজত এখন নিয়ম করে দোকানটাতে বসে। অনামিকাও একটা স্কুলে পড়ানোর কাজ জুটিয়ে ফেলেছে। মেয়েটাকে যত দেখি তত অবাক হই। কি মনের জোর ওর! নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছে, বলতে গেলে একার চেষ্টায়। নিজের মা বাবাকেও বাধ্য করেছে রজতকে মেনে নিতে। এমন মেয়েও রজতের কপালে ছিল। রজতকে আর করুণার পাত্র মনে হয় না। মনে মনে এখন ওকে হিংসে করি আমি। অনামিকার রজতকে একসাথে দেখলেই কেমন একটা কষ্ট হয়। অনামিকাকে ছিনিয়ে নিয়ে আসতে ইচ্ছা করে রজতের কাছ থেকে। আমি কি অনামিকার প্রেমে পড়েছি? হয়তো তাই। সুযোগ পেলেই অনামিকার সামনে রজতকে ঘুরিয়ে অপমান করি আজকাল। লক্ষ্য করেছি অনামিকা গম্ভীর হয়ে থাকে। রজতের অপমান বোধহয় পছন্দ নয় ওর। তবু আমি পাল্টাই না। এই তো সেদিনই কায়দা করে রজতকে বললাম, এবার ওসব ছাইপাশ লেখা বন্ধ কর, টাকা রোজগারে মন দে। ওসব লিখে কি লাভ বলতো? অনেক হয়েছে কল্পনা বিলাস, এবার বাস্তবে ফের। অনামিকা এমনিতে চুপ করে থাকে, কিন্তু সেদিন মুখ খুলল, হাসি মুখে বলল, কি বলছেন এসব? ও লেখা বন্ধ করবে মানে? এই লেখার জন্যই তো ওর প্রেমে পড়েছি। লেখা বন্ধ করে দিলে সেই রজতকেই যে হারিয়ে ফেলবো। ছাড়ুন না, সবাইকেই কি আর বেরসিক হতে হয়? শুকিয়ে মরবো যে শেষে। লিখুক ও, আমি তো আছি ওর পাশে। ভাবনা কি? বুঝলাম, ঘুরিয়ে আমাকেই বেরসিক বলা হলো। অপমানটা কষ্টে হজম করে কৃত্রিম হাসি ফোটালাম মুখে। তা ঠিক, তুমি থাকতে রজতের আর ভাবনা কি? এক রবিবারে সকাল সকাল রজত এসে হাজির। এই, আমার সঙ্গে চল, কাল অনামিকার জন্মদিন, ওকে কিছু গিফট করতে চাই। ও জানতে পারলে কিছুতেই কিনতে দেবে না কিছু, তাই লুকিয়ে এসেছি। তুই চল, হেল্প করবি আমায়। আমি বেরিয়ে পড়লাম রজতের সাথে। এ দোকান সে দোকান ঘুরে ঘুরে একটা শাড়ি আর সস্তার পাথর বসানো এক সেট গয়না কিনলো রজত। মনে মনে হাসলাম, কি উপহার দিচ্ছে বউকে। অবশ্য ওর ক্ষমতাই নেই। আমি একটা ভালো শাড়ি বেছে দিয়েছিলাম, কিন্তু দাম বেশি বলে নিল না বেচারা রজত। পরদিন অফিস থেকে বেরিয়ে সেই শাড়িটাই কিনে নিয়ে রজতের বাড়িতে চললাম। রজত নেমন্তন্ন করেই গেছিল। যেতে যেতে ভাবছিলাম, এই শাড়িটা দেখে অনামিকা কত খুশি হবে। আজ পর্যন্ত এমন মেয়ে দেখিনি আমি যে শাড়ি গয়নায় খুশি না হয়। অনামিকাও নিশ্চয়ই খুশি হবে। রজতের উপহারের সাথে আমার উপহার মিলিয়ে দেখলেই বুঝতে পারবে রজতকে বিয়ে করে কত বড় ভুল করেছে। আমাকে দেখেই হই হই করে উঠল রজত। দেখলাম অনামিকার সেই বান্ধবীটিও এসেছে। অনামিকা রজতের দেওয়া সেই শাড়ি আর গয়না পরে হাসি মুখে হাঁটাহাঁটি করছে। বুকটা জ্বালা করে উঠল। শাড়ির প্যাকেটটা বাড়িয়ে ধরলাম ওর দিকে। আরে এসব কেন আবার? বলে প্যাকেটটা নিল অনামিকা। অবাক হয়ে দেখলাম সে শাড়িটা একবার খুলে দেখলো না পর্যন্ত। আমি ব্যস্ত হয়ে বললাম, খুলে দেখো পছন্দ হয় কিনা। শাড়িটা বের করতে রজত বলে উঠল, আরে এটা তো সেই শাড়িটা তুই পছন্দ করে দিয়েছিলি।
টাকায় কুলোয়নি বলে কিনতে পারিনি, তুই এটাই কিনে এনেছিস? আচ্ছা পাগল তো। রজতের মুখে প্রশ্রয়ের হাসি, কিন্তু অনামিকা চমকে উঠল। স্পষ্ট দেখতে পেলাম তারপরেই কেমন গম্ভীর হয়ে শাড়িটা অবহেলায় রেখে দিল একপাশে, আর ছুঁয়েও দেখল না। খুব অপমানিত মনে হচ্ছিল নিজেকে, যদিও কোনো কারণ নেই। অনামিকা আমার সাথে ভালোই ব্যবহার করছে। খাওয়া দাওয়া শেষ করার পর রজত অনামিকার বান্ধবীকে ট্যাক্সিতে তুলে দিতে গেল। আমি বসে রইলাম তবু। অনামিকা বলল, আপনি বাড়ি যাবেন না? অনেক রাত হলো তো। কি যে হলো বলে ফেললাম। আমাকে তাড়াতে চাইছো কেন এভাবে? অনামিকা আবার গম্ভীর হয়ে বলল, আপনার বন্ধুর বাড়ি থেকে আপনাকে তাড়াবো সাধ্য কি আমার? বসুন যতক্ষণ খুশি। তবে একটা কথা এবার না বললেই নয়, মেয়েরা অনেক কিছু বুঝতে পারে জানেন তো। আমি বুঝেছিলাম আপনি কেন বারবার এখানে ছুটে ছুটে আসেন। এরকম করবেন না প্লিজ। আপনার বন্ধু তো কিছুই বোঝে না, বড্ড বেশি ভালো মানুষ, তাই ওকে এত ভালোবাসি। আপনি কেন বারবার আমাদের মাঝে ঢুকে পড়তে চান বলুন তো? কেন আজ এই শাড়িটা নিয়ে এসেছেন আমার জন্য? এত দামি উপহার চাই না আমি। রজত কষ্ট পাবে, তাই ওটা ফিরিয়ে দিনি। এরকম আর কখনো করবেন না। এখানে বন্ধুর টানে আসতেই পারেন, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য মনে পুষিয়ে রাখবেন না। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে কি লাভ বলুন? আমার গালে যেন চড় পড়লো একটা। ভাবিনি অনামিকা এভাবে বলবে। আর একটাও কথা না বলে বেরোতেই যাচ্ছিলাম, রজত তখনই ফিরল। আমাকে উঠে পড়তে দেখে বলল, আরে একটু বসে জানা, ভালো করে গল্পই করা হলো না। আমি কিছু বলার আগেই অনামিকা বলে উঠল, না না, ওর দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও, আবার আসবেন আরেকদিন। রজত কিছুই বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম চুপচাপ। এরপর রজত অনেক জোর করলেও আর ওর বাড়িতে যাইনি। বুঝে গেছিলাম অনামিকার ভালোবাসার জোর কতখানি। মেয়েরা যখন ভালোবাসে নিজেকে উজাড় করে ভালোবাসে, কোনো কিছুই তখন তাদের টলাতে পারে না। রজত ভাগ্যবান, তাই এমন ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান। তবে অনামিকাকে কখনো ভুলতে পারিনি। মনে মনে অনামিকার মতো মেয়েই খুঁজে বেড়াই, যদিও জানি ভাগ্যের জোর থাকলে এমন কাউকে পাওয়া সম্ভব। এমন ঐশ্বর্য সব পুরুষের ভাগ্যে জোটে না হয়তো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।